রিজু দত্ত লিখেছেন নিজের ছবি নিজেই এআই করে বা নিজের ছবি বেরিয়ে গেছে বলে এখন ঢাকার জন্য এইসব বলছে। আমাকে বলেছিল পুঁইশাকের ক্যাশ মেমো, আজকে তো না ওনার পুঁইশাক আছে না ওনার ক্যাশ মেমো আছে। যে রিজু দত্ত সেদিন একটা মেয়ের শালীনতাকে নিয়ে রক্ষা করতে দলের অন্দরে আঙ্গুল তুলতে পারেনি, দুটো কথা বলতে পারেনি, উল্টে রাজন্যার বিরুদ্ধে বলেছে, তারা এখন বিপ্লবী। দলের বড় বড় নেতা নেত্রীরা বলছে তারা কথা বলতে পারতো না, আমরা কি করে কথা মানে অ্যাক্সেস ছিল না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন, তিরুপতির মন্দিরে কম সময় লাগবে আপনার ঢুকে পড়তে, আপনি কেদারনাথ অমরনাথে কম সময় পৌঁছে যান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের নিচ থেকে ক্যামাক স্ট্রিটের ওপর পর্যন্ত তার থেকে বেশি সময় লেগে যায়। গতকাল সজল ঘোষের একটা সিটি কলেজের প্রোগ্রাম ছিল, যিনি এখানে দেখা যাচ্ছে কোহিনুর মজুমদারকে, আর প্রান্তিক দা সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তোলাবাজি, এক্সটর্শন, মানে কলেজও বিধায়ক দেখবে, কাউন্সিলর দেখবে, শিশির অধিকারীকে বলছে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, আর এটাকে দল সার্টিফাই করেছে এতদিন। এরা তো বিলোদা বেল্ট আক্রমণ করেছে। দেবাংশু ভট্টাচার্য বলছে শালবনীতে জিতলে আমার নামে কুকুর পুষবেন। আরে কাকে বলছে? শুভেন্দু অধিকারী। আজকে যদি উনি মুখ্যমন্ত্রী নাও হতেন, শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী এটা রাজনৈতিক এলিমেন্ট, 30-40 বছরের রাজনৈতিক ইতিহাস আছে তার পিছনে। 4 বছরের রাজনীতি করা ছেলে শুভেন্দু অধিকারীকে বলছিস কুকুর পুষবেন আমার নামে শালবনীতে জিতলে? এত বুঝে গেছিস রাজনীতি। রাজ্যে হয়েছে পালাবদল, আর সেই পালাবদলের পরেই দেখা যাচ্ছে একের পর এক যারা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের কেউ সভাপতি রয়েছেন, কেউ বা মুখপত্র রয়েছেন, যেমন রিজু দত্ত, কোহিনুর মজুমদার, এরা অনেকেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন। কিন্তু তাদের এই ভুল বদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন একসময় তৃণমূল কংগ্রেস করা যিনি রয়েছেন প্রান্তিক চক্রবর্তী। আজ তার কাছে এসেছি তার কারণ একাধিক যে অভিযোগ তিনি করছেন এবং সে বিষয়ে কথা বলার জন্য। নমস্কার, বেঙ্গলি বিউটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়াতে গতকালই দেখলাম যে আপনার ফেসবুক পেজে রিজু দত্ত, কোহিনুর মজুমদার তারা যেই ভোট বদল করছে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে মুখ খুলছে সেটা নিয়ে আপনি সোচ্চার হয়েছেন, মানে এটা কেন? প্রথমেই দর্শকদের নমস্কার জানাই এবং বেঙ্গলি বাটির দর্শকদের, এবং আমি একটা কথা বলতে চাই। তলিকা বলল যে আমি তৃণমূল কংগ্রেস করতাম, অবশ্যই করতাম তৃণমূল ছাত্র পরিষদ, কিন্তু আমি 4 মের 18 মাস আগে থেকে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস করি না, আরজি কর ইস্যুর পর থেকে। এখানে মজার ব্যাপার, তুমি যে প্রশ্নটা করলে কোহিনুর মজুমদার এবং রিজু দত্ত, ওনারা অনেক কথা বলছেন তৃণমূল কংগ্রেসের এগেইনস্টে। আমি বলছি একদম সঠিক কথাই বলছেন, এগুলো ভুল নয়, কিন্তু এরা এখন কেন বলছেন? 4 মের সেকেন্ড হাফ থেকে কেন বলা শুরু করলেন? এই কথাগুলোই তো আমি বা রাজন্যা, আমার সহকর্মী সহযোদ্ধা, এই কথাগুলোই বলার চেষ্টা করেছিলাম যে দলের মধ্যে কাউকে বলার কিছু নেই, আইপ্যাক ক্যামাক স্ট্রিট যা বলছে সেটাই সবাইকে শুনতে হবে, দাদাগিরি চলছে, যোগ্যদের জায়গা নেই, যত প্রমোটার, যত কাউন্সিলর, তারা ছাত্র রাজনীতি করতে ঢুকে পড়ছে। মানে ছাত্র রাজনীতি ছাত্ররা চালাবে, এবং কলেজে কলেজে যে ঘুঘুর বাসা হয়ে গেছিল, বেহিসাবি কাজকর্ম করা শুরু হয়ে গেছিল, সেগুলো তো আমি আর রাজন্যা প্রথম বলেছিলাম। তখন এই কোহিনুর মজুমদার, রিজু দত্তরা আমাদের ট্রোল করতে ছাড়েনি। আমার কথা ছেড়ে দিন, রাজন্যা হালদার রাজনীতির বাইরে একজন মেয়ে, কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে। রাজন্যার একটি এআই ছবি নিয়ে পৈশাচিক আনন্দ পেয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের লোকেরা, মোবাইলে মোবাইলে ঘুরেছে। আমরা জানিয়েছি, সুরাহা হয়নি, কিন্তু আমরা প্রতিবাদ থেকে পিছিয়ে আসিনি। কাকে জানিয়েছিলেন? কাকে জানাইনি? তৎকালীন রাজ্যের সভাপতিকে জানানো হয়েছে, মানে এখনো উনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। দলটাই কতদিন থাকবে আমি জানি না, তাই তৎকালীন কথাটা বলে ফেললাম। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানানো হয়েছে। দেখুন, উনি আমার বন্ধুবর, আমি আপনাদের মাধ্যমে জানাই যে উনি কিন্তু আমার সাথে সাসপেনশনের পরও যোগাযোগ রেখেছিলেন, বা 4 মের পরও যোগাযোগ আছে, বন্ধু স্থানীয়। কিন্তু আমি বুঝি ওনার সীমাবদ্ধতাটা, সেটাই আমি আর রাজন্যা বলার চেষ্টা করেছিলাম। দলে থাকতে গেলে, যারা শুধুই রাজনীতি করতে চায়, দলে থাকতে গেলে তাদের ওপর মহলের সিদ্ধান্তকে মেনে চলতে হবে। মানে ওপর মহলের সিদ্ধান্ত বলবো না, ওপর মহলের নিদানকে মেনে চলতে হবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য সেটাই করেছেন। ওনার কোথাও গিয়ে আমি আর রাজন্যা হয়ে ওঠা হয়নি যে যারা দলের নিদান যদি ভুল হয় সেটাকে আমরা মেনে নেব না। কোহিনুর মজুমদার, রিজু দত্তরাও তো সেই একই আজকে একটা মেয়েকে নিয়ে কথা, কনস্ট্যান্ট নোংরা নোংরা ভাষায়, অশালীন ভাষায় সোশ্যাল মিডিয়াতে
তিনি এবং তার লোকদের দিয়ে রাজন্যা এবং আমায় আক্রমণ করা হয়েছে, বিশেষত রাজন্যাকে। ঋজু দত্ত লিখেছেন নিজের ছবি নিজেই এআই করে বা নিজের ছবি বেরিয়ে গেছে বলে এখন ঢাকার জন্য এইসব বলছেন। কতটা আমরা থানায় এফআইআরও করেছি এআই এর এগেনস্টে, এবং সেটা রিপোর্টও আছে যেটা সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড একটি ছবি। যে ঋজু দত্ত সেদিন একটা মেয়ের শালীনতাকে নিয়ে রক্ষা করতে দলের অন্দরে আঙ্গুল তুলতে পারেনি, দুটো কথা বলতে পারেনি, উল্টে রাজন্যার বিরুদ্ধে করেছে, তারা এখন বিপ্লবী। যে ঋজু দত্ত সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন নন্দীগ্রামে, সেই সেবাশ্রয়তে তিনি নাকি মূল দায়িত্ব ছিলেন, সকাল বিকাল রাত যুবরাজ, বস, ডায়মন্ড হারবার মডেল এবার নন্দীগ্রামে এত বড় বড় কথা বলেছিলেন। 4 তারিখ বিকেলের পর কি হলো? কেন 4 তারিখের আগে বলেননি? প্রশ্নটা এটাই। আপনি একজন মেয়ে এবং যখন আপনি ছেড়ে চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেস বা সাসপেন্ড করা হয়েছিল, তারপরেও কিন্তু আপনার এআই ছবি দিয়ে অনেক মন্তব্য করা হয়েছে। এই ঋজু দত্ত বা এই কোহিনুর মজুমদার তারা পাশে থাকেনি, আজকে তারাই এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছে। এবং গোটা যে যারা নেত্রীরা ছিল বা তৃণমূল কংগ্রেসের, সেটা এই কেন্দ্রের প্রাক্তন বিধায়িকাই হোক বা অন্য কেউ, মানে এটাকে কিভাবে দেখছেন যে এখন যেহেতু আবারও প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, প্রান্তিক দা আপনার মানে হয়ে কথা বলছেন ফেসবুকে? না, প্রান্তিক আমার হয়ে কথা বলছে এরকম না, প্রান্তিক আমাদের হয়ে বলছে। অবশ্যই হ্যাঁ, মহিলা। মানে এটা আমাদের যেহেতু একসঙ্গে যৌথ একটা বিরোধিতা ছিল বা যৌথ কোনো আন্দোলন ছিল, সেই জন্য বলছে। তবে যারা আমাদের নামে খারাপ খারাপ কথা বলেছে তাদের পরিণতি তুমি দেখো, প্রাক্তন বিধায়িকা হয়ে গেছে। এবার একজন মানুষ প্রাক্তন হতেই পারে, কিন্তু সেই প্রাক্তন মানুষটার সম্পর্কে তারই অঞ্চলের প্রত্যেকটা সাধারণ জনগণ কি নোংরা কথা বলছে, এটা কি মানে কোনো হিউম্যান বিইং এরই প্রাপ্য হতে পারে না, তাই না? কিন্তু তার মানে ভাবো, যে বিধায়িকা লাভলি মৈত্র, প্রাক্তন বিধায়িকা আমাদের, তাকে নিয়ে আজ খারাপ কথাগুলো কেন উঠছে? আমাকে বলেছিল পুঁইশাকের ক্যাশ মেমো, আজকে তো না ওনার পুঁইশাক আছে না ওনার ক্যাশ মেমো আছে। নিজে সাধারণ প্রত্যেকটা মানুষকে, আমি এটা জানি না, আমি খবরের সত্যতা অবশ্য জানি না, কিন্তু আমি যতটুকু শুনেছি, এখানে যখন বিভিন্ন রকমের যা হয়, যে তারপর থ্রেট দেয় না, 2021 সালে ঘর থেকে বের করে এনে তৃণমূল মেরেছিল, এখনো তো থ্রেট দিচ্ছে, থ্রেট তামারি চলছে, তুই ঘর থেকে বেরোলে দেখে নেবো, তারাই আবার এদেরকে থ্রেট করছে। তো এই যে বিষয়গুলো ঘটে, তো এরকম একটা বিষয় ঘটেছে। একটা ছেলে এরকম, তিনি ততদিন বিধায়িকা ছিলেন, তাকে টেক্সট করেছেন যে ম্যাডাম আমাদের বাঁচান। তাতে ম্যাডামের রিপ্লাই, আমি এখন ঘুরতে এসেছি, আমি এখন এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, ফিরে গেলে কথা বলবো। আচ্ছা, মানে এরা হচ্ছে নেত্রী। তিনি আমাকে পুঁইশাক বললেন কি, তিনি আমাকে ক্যাশ মেমো বললেন, সেদিনও আমার কিচ্ছু এসে যায়নি, আজকে তো আমার আরো এসে যায় না, কারণ যারা আমাকে একটা দেখাচ্ছে তাদের নিজেদের মোবাইলে টেক্সটটা রয়েছে। এবং অনেকেই, মানে শুধুমাত্রই লাভলি মৈত্র না, অনেকেই কিন্তু ঘুরতে গিয়েছেন। রাজ চক্রবর্তী থাইল্যান্ডে গিয়েছেন। মানে এটাই কি তৃণমূল কংগ্রেস, মানে একসময় তো আপনিও তৃণমূল কংগ্রেস করতেন, এটাই কি তৃণমূল কংগ্রেসের একেবারে নিয়তি? তাই তো দেখছি, মানে আমি এমন অনেকেরও কথা শুনেছি যে যাদের পাশে দাঁড়ানোর এই মুহূর্তে কেউ নেই, মানে বাড়িতে এসে থ্রেট দিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ফেলে মারা পর্যন্ত হচ্ছে, তাদের পাশে কিন্তু কোনো নেতা নেত্রী কেউ নেই না। মানে বলতে খারাপ লাগে, তবুও না অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, না ঋজু দত্তরা রয়েছেন, না কোহিনুর মজুমদাররা রয়েছেন, বরং তারা তো সেই লোকগুলোকে, সেই তাদের কর্মীগুলোকে ছেড়ে পালিয়ে টিভির সামনে বসে পড়েছেন। আগে বিজেপি হতে হবে তাদেরকে, নিজের পিঠ বাঁচাতে। হ্যাঁ, সেটাই, আগে বিজেপি হতে হবে, মানে আগে বিজেপি ওরা হয়ে গেলে তাহলে বুঝছে যে একদম ওদের যা যা পেছনে যে যে কেসগুলো আছে সেগুলো সব ক্লিন চিট পেয়ে যাবে। তা আমার মনে হয় কোথায় নেতা নেত্রী, কোথায় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিজেপি একটা বড় দল, তারা ক্ষমতায় এসে গেছে। তৃণমূল কংগ্রেস আস্তে 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 ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নেতা নেত্রী কিন্তু নেই। আমার অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নেত্রী ছিলেন, আমি মানতাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি দুর্ধর্ষ নেতা ছিলেন, আমি ভীষণ শ্রদ্ধা করেছি এবং আমার অনেক ইন্টারভিউতে তুমি সেগুলো দেখেওছো, শুনেওছো, তোমাদেরকে চ্যানেলেও বলেছি। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন প্রজন্ম থেকে নেতা নেত্রীর খুব অভাব। এখানে আমরা ঋজু দত্তের ইন্টারভিউ করেছিলাম এবং তিনি যেটা বলছেন যে
বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন এই চৌঠা মের পরে বিজেপির যারা কিছু কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে এসে হুমকি দেয়, আক্রান্ত হওয়ার একটা ভয় ছিল, এবং সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করা বা দলে যারা শীর্ষস্থানীয়রা রয়েছে তাদেরকে মেসেজ করে কোনো সাহায্যের হাত পাননি। অবশেষে বিজেপি তাকে সাহায্য করেছে, সে কারণেই ধন্যবাদ। আচ্ছা, বিজেপি তাকে সাহায্য করেছে বলে তিনি হঠাৎ করে তৃণমূলকে গালাগালি করতে শুরু করলেন? আমার বক্তব্য হচ্ছে আজকে কর্মী, এটা দুর্ভাগ্য, এটা উনি কথাগুলো খুব একটা ভুল বলেনি। কর্মীরা যেভাবে বাইরে আছে বা হয়তো ভয়, হয়তো তাদের আগের কাজকর্মের জন্য তাদের এই জিনিসটা ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে কর্মীদের পাশে কেউ নেই। আমি তৃণমূল ছাত্র পরিষদ থেকে 18 মাস আগে বেরিয়ে আসা বা বের করে দেওয়া অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আরজি করে এবং সাউথ ক্যালকাটা ল কলেজে। আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ, আমি অন রেকর্ড বলছি, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা, কর্মীরা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করছে, দাদা আমাদের কি করণীয়, আমরা আগামী রাজনীতিটা কিভাবে করব, আমাদের নেতারা আমাদের পাশে নেই। এই কথাগুলোই তো আমরা বলেছিলাম যে নেতারা কর্মীদের পাশে নেই, শুধুমাত্র নেতারা যেটা মনে করছে সেটাই হচ্ছে, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে এই দলটা চলছে, কর্মী ভিত্তিক নয়, ক্যাডার ভিত্তিক নয়। বামফ্রন্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ঘোরতর বামফ্রন্ট বিরোধী, আমি কোনোদিন ছাত্র রাজনীতিতেও লেফট ওরিয়েন্টেড হইনি, কিন্তু এই বামফ্রন্ট, এবং আমি বামফ্রন্ট জামানায় প্রথম উইনিং সিআর কলকাতা বিশ্ববিদ্যালয়, বামফ্রন্টের পতাকা লাগানো লোক আছে এখনো পাড়ায় পাড়ায়। তৃণমূলের দেখতেই তো পাচ্ছেন, দোকানটা প্রায় উঠে গেছে, প্রায় হাফ শাটার ডাউন, হাফের বেশি, আর একটু পর শাটারটা পুরো ডাউন হয়ে যাবে। কেন নেই বলুন তো? বামফ্রন্ট চলে গেলেও বামফ্রন্ট ক্যাডার ভিত্তিক দল ছিল, ক্যাডার ছিল, ক্যাডার দিয়ে রাজনীতি হতো। তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন দিয়ে রাজনীতি করেছে। একজনও নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বাদে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দলে কোনো নেতা নেই। নেতা কে হবে? নেতা যে হবে, যে হেরে যাক, পরাজিত হোক, সে তার কর্মীর পাশে থাকবে। নেতা কে হবে? বুক চিতিয়ে লড়বে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের নেতা নেই, হয়তো একজন দুজন আছেন, আমি কেন বলবো না। মদন মিত্র নিজে লাইভ করে নিজের ফোন নাম্বার দিয়েছেন লাইভে এসে, যদি কর্মীরা কোথাও আক্রান্ত হন বা কোনো অসুবিধা হয় উনি ওনার পাশে আছেন, সেই কারণে তিনি জিতেছেন। সেই কারণে তিনি জিতেছেন। কোথায় আমি বলতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নাম্বারেই কেউ রিচ করতে পারতো না, আজকে একটা নাম্বার দিক, দিদিকে বলো, দিদি চালু করেছিলেন কেন সোশ্যাল মিডিয়ায় তো পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো পোস্ট করেছেন। হ্যাঁ, ওই নাম্বারটা এসএমএস করলে কার কাছে যাবে? আজও কর্মীরা হদিশ পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। মেসেজ সিন হবে, রিপ্লাই দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে আমার নাম্বারে একটা নাম্বার দিয়ে, দিদি তো বলেছিলেন এই নাম্বারে জানিয়ে দিদিকে বলো। আজকে কেন একটা নাম্বার চালু করা হচ্ছে না? দেখলাম আইটি সেল থেকে একটা করেছে, কে আইটি সেল চালাচ্ছে? আমি নাম নিয়ে বলছি, আজকে যারা রাজনীতির রটুকু বোঝে না, উপাসনা বলে একজন রাজনীতি আইটি সেলে আছে, আমি আজকে নাম করে বলছি, বোনের মতো। আমি কোনো অশালীন ভাষা বলবো না, আমি বিশ্বাস করি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অশালীনতা রাজনীতিতে জায়গা নেই। সেই উপাসনা রাজন্যাকে ভুলভাল আক্রমণ করেছে। যে যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র পরিষদকে বাঁচানোর জন্য রাজন্যা আক্রান্ত হলো, সেখানে বলছে তিনি ওখানে অভিনয় করেছেন, নিজের ব্লাউজ ছেড়ে দিয়ে। উপাসনা, তারা আইটি সেল চালাচ্ছে, তারা রাজনীতিটা কি দেখেছে, বিরোধী রাজনীতি কি করেছে? তারা সিপিএম এর সময় তৃণমূল কংগ্রেস করেছেন? করেননি। 2019, 20, 21-এর পর হঠাৎ করে উঠে এসে তারা যদি মনে করেন যে অন্যকে অশালীন, এটাই তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে গেছিল, খালি নোংরা আচরণ করো, অশালীন আক্রমণ করো, রাজনীতি তো নেই পেটে। তো তারা জানেই না, তো তারা না সিপিএম এর লেনিন মার্কস জানে, না পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ইতিহাসটাও জানে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, কেন এই দলটা তৈরি করা হলো? এবং তারা কি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা তৈরি করেছিলেন 98 সালে, তখন তৎকালীন আরএসএস কিভাবে সহযোগিতা করেছিল, কিভাবে অটল বিহারী বাজপেয়ী সরকার সহযোগিতা করেছিল? কোনো ইতিহাসই তো জানে না। হঠাৎ করেই কালচার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ডায়মন্ড হারবার মডেল না, ওনার মডেল হচ্ছে অশালীনতার মডেল, ওনার মডেল হচ্ছে ঔদ্ধত্যের মডেল, ওনার মডেল হচ্ছে অহংকারের মডেল, আর সেই মডেলের শিকার সবাই। আজকে দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার মডেল ও জাহাঙ্গীর খান। কে জাহাঙ্গীর খান? তৃণমূল কংগ্রেসে বলতে পারবে? পুলিশ প্রশাসন দুদিকে দুটো গাড়ি ঘুরতো, 10টা গাড়ি নিয়ে ওয়াই ক্যাটাগরি না কি ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে করছে, তাই তিনি জাহাঙ্গীর খান। আজকে তো প্রমাণ হলো পুলিশ প্রশাসন না থাকলে তিনি নেতা নন। আরে আমি দায়িত্ব নিয়ে বলছি, নিজেকে বাড়িয়ে বলছি না। আমার রাজন্যার ক্ষমতা ছিল, 18 মাস পুলিশ নেই, আমি প্রশাসন নেই। জাহাঙ্গীর প্রসঙ্গে আসবো, কিন্তু প্রান্তিক একটা বিষয়, সেটা হচ্ছে এই চৌঠা মের আগে যে 18 মাস আগে আপনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন এবং আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছিল।
আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা একদম বা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতেন? খুব পরিষ্কার করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা রেজলিউট করার চেষ্টাও করেছিলেন। হুম। সভাপতি দলের সুব্রত বক্সী, যিনি একদম পেপার সভাপতি বলি, এই নির্বাচনে তাকে দেখতে পাননি। আসলে যারা ভালো লোক তাদের তৃণমূল কংগ্রেসে দেখা যায়নি নির্বাচনে। তিনি সলভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা সেটাতে গুরুত্ব দিইনি, কারণ একের পর এক ঘটনা তারপর তৃণমূল কংগ্রেস করেছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, তিরুপতির মন্দিরে কম সময় লাগবে আপনার ঢুকে পড়তে, আপনি কেদারনাথ অমরনাথে কম সময় পৌঁছে যাবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের নিচ থেকে ক্যামাক স্ট্রিটের ওপর পর্যন্ত তার থেকে বেশি সময় লেগে যাবে। এবং তারপরেও দেখবেন বড় বড় মন্দিরে ঈশ্বর দর্শনের জন্য তো সময় খুব কম দেয়, স্বাভাবিক, এত দর্শনার্থী থাকে, এখানে তার থেকেও সময় কম। আর তার পারিষদ, যারা ক্যামাক স্ট্রিটের পারিষদ, ওই ক্যামাক স্ট্রিটটা এখন কি, আমি বলি পৃথিবীতে 7খানা আশ্চর্য আছে, এটা এখন 8ম আশ্চর্য হবে। আরো একটা হতে পারে শান্তিনিকেতন। শান্তিনিকেতন, হ্যাঁ, ওই তো 8ম 9ম সব এখানে কাছাকাছি, লোক এসে দেখবে বাইরে থেকে। যারা পারিষদরা চালাতো তারা রাজনীতি করেছে কোনোদিন? ক্যামাক স্ট্রিট থেকে বলেছে, আইপ্যাক থেকে বলেছে, এরা কোনোদিন রাজনীতি করেছে? এই ক্যামাক স্ট্রিট আইপ্যাকের লোকগুলো, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, নিজের পাড়ায় কোনোদিন চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারেনি। আমি তো এখন দায়িত্ব নিয়ে বলছি, এটা আগেও আমি মুখ খুলেছি, এখনো বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন আমার পাড়ায় আপনি যেখানে বসে করছেন মধ্যমগ্রামে, আমার ওয়ার্ডে এসে এবার নির্বাচনটা লড়তে, আমি ওনার বিপক্ষে লড়বো, দেখি জিততে পারেন কিনা। উনি তো এত বড় নাম, এত কয়েকশো হাজার কোটি টাকা, পারবেন না। ওনারা যে নির্বাচন জিতেছেন সেটা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে জিতেছেন। যে ফলতায় 1,68,000 লিড ছিল লোকসভায়, সে ফলতার ক্যান্ডিডেট বলছে আমি আর ভোটে লড়বো না। তার মানে সে কিভাবে 1,68,000 লিড পেয়েছিল, এটা তো পরিষ্কার। তো বক্তব্য এটাই, এই দলটা পুলিশ প্রশাসনের দল। আর যেখান থেকে শুরু করেছিলাম, এই কোহিনূর মজুমদার, রিজু দত্তরা সামাজিক রাজনৈতিক কোনো জীব হতে পারেন না। যারা নারীকে সম্মান করতে পারেন না, যাদের মেরুদণ্ড নেই, যারা সুযোগ সন্ধানী, আমি তাদের সম্মান করতাম যদি দল যখন ছিল তখন এই প্রতিবাদের কথাগুলো বলতো, রাজন্যা প্রান্তিককে আক্রমণ না করে দাঁড়িয়ে বলতো ওরা যা বলছে ঠিক বলেছে। একটা রাজন্যা হালদার প্রান্তিককে আটকাতে, আমি নাম করে আপনাকে বলছি, সব নেতাদের বউ নয় মেয়ে, জুই বিশ্বাস, তাকে মার্কেটে নামানো হলো, বললো রাজনা অভিনেত্রীও না, নেত্রীও না। আরো দু একটা কথা বললো, প্রিয়দর্শিনী বা অতীন ঘোষ মহাশয়ের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, তিনি মন্তব্য করলেন রাজন্যার সম্বন্ধে, কি মেয়েটা দোষ কি, মেয়েটা এআই নিয়ে প্রতিবাদ করেছে, আরজিকর নিয়ে প্রতিবাদ করেছে। আচ্ছা, ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, নাম বলছি, একটা ছেলে একটা মেয়েকে আটকাতে সারা রাজ্যের নেত্রীদের নামাতে হলো। আচ্ছা, মাননীয় তৎকালীন বিধায়িকা লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের, বললো পুঁইশাক তার আবার জিএসটি ক্যাশ মেমো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর, তাহলে রাজ্যের সমস্ত নারী শক্তিকে নামানো হলো প্রান্তিকা রাজন্যাকে আটকাতে, ক্যামাক স্ট্রিটের নির্দেশে। আজকে প্রান্তিকা রাজন্যা মাথা তুলে বুক চিতিয়ে এখনো আছে। 18 মাস পুলিশ প্রশাসন সরকার সবকিছুর এগেনস্টে চোখে চোখ রেখে সত্যিটাকে সত্যি বলে, আজকে তোরা বাড়ি থেকে, ওনারা, তোরা না, আমি একদমই কাউকে তুইতকারি করা পছন্দ করি না, মানে ওনারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। 4 মের আগে যখন 18 মাস আপনারা প্রতিবাদ জানিয়েছেন, সে সময় বেশ কিছু অভিযোগ নিয়ে বা বেশ কিছু দলের অন্তরে সমস্যা হচ্ছিল, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছিলেন, মানে সেই সময় কি কথা বলতে পেরেছিলেন? আমরা কথা বলতে পারবো? কি বলছেন আপনি, মানে কি বলছো তুমি দিদি? দলের বড় বড় নেতা নেত্রীরা বলছে তারা কথা বলতে পারতো না, আমরা কি করে কথা মানে বলতে অ্যাক্সেস পারবো? ছিল না? কখনোই অ্যাক্সেস তারা পায়নি, মানে আমরাও পেতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে অবশ্যই তার অফিসে যেতে হতো, গিয়ে, মিথ্যা কথা বলবো না, সবাই চেনে সুমিতদাকে, সুমিত রায়, সবাই চেনে নিশ্চয়ই, অভিষেকদার পিএ বলা হতো। সুমিত দার সঙ্গে আমাদের যোগাযোগ হতো এবং সুমিত দাকে আমাদের প্রবলেমস জানাতে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনি তোমার কোনো মিটিং মিছিলে দেখা হলেও টাচ করা যেত না, এরকম সিকিউরিটি জোনে তিনি থাকতেন। তো তাকে জানানো, তুমি মানে একটা অস্বাভাবিক কথা বলে দিলে, বড় বড় নেতা নেত্রীরাই তাকে জানাতে পারে না, আমরা তো কোন চুনোপুটি। মানে এটার জন্যই কি, যদি আজ হয়তো রাজন্যা বা প্রান্তিকের কথা যদি একটু শুনতো, তাহলে কি হয়তো তৃণমূল কংগ্রেস সরকার দলটা এই জায়গা বা এই পরিস্থিতিতে পৌঁছতো না, যে সমস্যা দলের অন্দরে তৈরি হয়েছিল দাদাগিরি থেকে শুরু করে, যেটা প্রান্তিক দাও বললো, সেটা হয়তো কিছুটা সমস্যার সমাধান হতো, কি মনে হয়?
না, আমাদের কথা শুনলে সমস্যার সমাধান হতো এটা আমি কোনোদিনই বলতে পারবো না, তাহলে তো নিজের ঢাক নিজে পেটাচ্ছি বলা হবে, এটা আমি কোনোদিনই বলবো না। তবে আমাদের কথা শুনলে এই যারা আজকে তৃণমূল কংগ্রেসকে 4 মে 12টার ঠিক পরেই গালাগালি করা শুরু করেছে, তাদেরকে দলটা চিনতে পারতো, এইটুকু আমি বলতে পারি। আমরা তো এমনিও বেরিয়ে এসেছি, অমনিও বেরিয়ে এসেছি, আমাদের ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা কোনোদিনই ছিল না, সব ইন্টারভিউতেই আমি সেটা বলেছি। আমরা বরং বিকল্প কিছু হয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু যারা দলে থেকে, দলের খেয়ে, দলের পরে, এবং সব থেকে বড় বিষয় দলের নাম করে টাকা তুলে দলের বদনাম করলো, তাদেরকে দল মাথায় করে রেখে দিয়েছিল। আজকে প্রথমেই তারাই ছুরিটাকে দলকে মারলো, তাই তাদেরকে হয়তো দল চিহ্নিতকরণ করতে পারতো। আমরা যেই বক্তব্যগুলো, যেই দাদাগিরির কথা আমরা বলেছিলাম, তাদের মধ্যে তো ইনক্লুডিং এরাও ছিল। এবং এরাও যখন এআই, একটা মেয়ের এআই ছবি নিয়ে তারা যখন বলে ওটা ওর নিজেরই ছবি, এই যে রসিয়ে একটা কথা বলা, এই রসিয়ে ভাবনা চিন্তা করা, তাহলে এদেরকে তো দল আগেই চিহ্নিত করতে পারতো, করে এদের উচিত ব্যবস্থা নিতে পারতো। দল নেয়নি, তাই আজকে দলের এই পরিণতি। আচ্ছা, এই যে কোহিনূর মজুমদার একসময় অরূপ বিশ্বাসের দেখা গিয়েছিল অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এবং এই 4 মেতে যখন অরূপ বিশ্বাস হেরে যান তারপর থেকে তিনি মুখ খুলতে শুরু করেন, এবং কোহিনূর মজুমদার তিনি কিন্তু বলছেন যে আগে যদি তিনি মুখ খুলতেন তাহলে হয়তো তাকে জেলে পুরে দেওয়া হতো, তাহলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হতো, কিন্তু এইটুকুন ভয়ের জন্য যেটা অন্যায় সে প্রতিবাদ করতে এরা পারলো তো না। রাজনীতির প্রোডাক্ট নয়, এটা তো বুঝতে হবে, এরা মাতব্বরীর প্রোডাক্ট। শুনুন, রাজনীতি যারা করে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা একটা জেলকে ভয় পাবে না। কি হবে যদি, যদিও তার প্রতি আক্রমণ হতো, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন জেল কাটতো, কে কাটেননি রাজনীতির ইতিহাসে, কে কাটেননি? শ্বেতাঙ্গ নেতা তো আমরা নেলসন ম্যান্ডেলাকে বলি, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আন্দোলন করতে গিয়ে 27 বছর জেল কেটেছিলেন। তারপর তো দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠা হয়েছিল যে শ্বেতাঙ্গ যা কৃষ্ণাঙ্গ একই সমান অধিকারের অধিকারী। মহাত্মা গান্ধীকে যেতে হয়নি, নেতাজিকে আটক করা হয়নি। ছেড়ে দিন, ওনারা তো অনেক বড় বড় মহান ব্যক্তিত্ব আমাদের। আপনি যারা তৎকালীন রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি শিকার হয়েছে, মৃত্যুর মুখে চলে গেছিল। আজকে যাকে দলের নেত্রী মানতি, তো সেই দলে থেকে এই ভয় পেয়ে গেলি। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমবার এইসবের শিকার হয়েছেন। জেল, থানা, পুলিশ, তার সম্মানীয় মা তো একটি ইন্টারভিউতে বলছিলেন যে রাত্রিবেলা আমার বাড়িতে কথা কথা পুলিশ চলে এসতো, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। তাই তো এরা নেতা। আর এরা কোহিনূর মজুমদার, রিজু দত্ত, এরা হচ্ছে সেলফ প্রোক্লেমড মাতব্বর। নেতা আর মাতব্বরের মধ্যে তফাৎ আছে। অবশ্য মাতব্বরীয়টা ঠিকঠাক করতে পারে না। মানে দেখুন, মাতব্বরে থাকে অনেক, ঠিক আছে, আমরা জানতাম যে এরা মাতব্বর, যেমনি ফাটা কেষ্ট, মানে সেই লেভেলটায় পৌঁছাতে পারলেও বুঝতাম এরা আসলে কিছুই না। একটা পাশে পুলিশ প্রশাসন আছে, কথায় কথায় লোককে বলে দেবে, পাড়ার লোককে, আশেপাশের ছাত্র যুব ইয়াং ছেলে মেয়েদের, আমার সাথে কিন্তু অভিষেক তার হেভি সম্পর্ক, ঠিক আছে, এই বলে এরা চলতো। কেউ নেতা নয়। নেতা হাতে গুনে তৃণমূল কংগ্রেসে কজন আছেন, তাদের সম্মান করি, বাকি কেউ নেতা নয়। কোহিনূর মজুমদারকে এখন দেখা যাচ্ছে ইদানিং বরানগরের বিধায়ক সজল ঘোষের প্রোগ্রামে, আপনি সেই ছবিও পোস্ট আমি পোস্ট করেছেন। করেছি। অদ্ভুত ব্যাপার, কালকে সিটি কলেজে দেখুন সজলদা বলে না, রাজনীতি, আমি সবসময় বিশ্বাস করি রাজনীতির ঊর্ধ্বে গিয়েও ব্যক্তি সম্পর্ক অনেক বেশি। এই 18 মাস যখন আমরা সাসপেন্ডেড ছিলাম, যে মানুষটা আমাদের রাজনৈতিক ভাবে মনোবল জুগিয়েছিল তার নাম সজল ঘোষ, অন্যতম, আরো অনেকে ছিলেন সজল ঘোষ। এবং সজল ঘোষ আমাদের তার বাড়িতে ডাকা, তার অফিসে ডাকা, আমাদের সাথে আড্ডা মারা, রাতে ফোন করা, মানে অসম্ভব ভালো একজন মানুষ। উনি বিজেপি করুক কি করুক, আজকে বিধায়ক হয়েছেন, আগামী দিন মন্ত্রী হবেন, এই আশাটা কি ব্যাপার না। মানুষ হিসাবে অত্যন্ত প্রকৃত নেতা। তার পুজোতে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে গেছি। আজকে সিটি কলেজে প্রাক্তনীদের একটা প্রাক্তনীরা মিলে সজল দাকে সম্বর্ধনা দিচ্ছিল, যেহেতু উনি ওই কলেজের, এবং উনি কলেজটা দেখতেনও পরবর্তীকালে। সেখানে কোহিনূর মজুমদার যান, আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন, এবং তার তলে অনেক কমেন্টে বুঝতে পারবেন, ওই কলেজেরই ছেলেমেয়েরা বলছে, প্রাক্তনীরা বলছে, আরে ও তো ঘুরে বেড়াচ্ছে, জায়গা পাচ্ছে না। এখন আসলে যে করে হোক, দেখুন একটা ক্যাজুয়ালের চাকরি করে, ঠিক আছে, হাজার হাজার মানুষ তো চাকরি করে, সবাইকে এখন হঠাৎ করে বাঁচানোর জন্য গিয়ে চলে যাচ্ছে না। কেন যাচ্ছে না হাজার হাজার মানুষ? কারণ রাজনৈতিক আক্রমণ করলে বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করলে এই ভয় থাকে না। এই ভয় তখন থাকে যখন বিলো দা বেল্ট কথাবার্তা বলা হয়। সারা রাজ্য জুড়ে এরা বিলো দা বেল্ট রাজনীতি করেছে, তাই এদের এত ভয় যে এখন অ্যাডজাস্ট না করলে খুব মুশকিল। কোনোদিন আমি বিশ্বাস করি, সজল বাবু বলুন বা বিজেপির যারা যারা এখন ক্ষমতায়, শুভেন্দু বাবু বলুন, যাদের কথা বলতে পারেন, তাপস রায়, যাদের কথা বলতে পারেন, শ্রমিক ভট্টাচার্য, আমি বিশ্বাস করি
এতটাই এনারা প্রাজ্ঞ রাজনীতিবিদ, কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তিকে কিন্তু ওরা আক্রমণ করবে না, কোনোদিনই করবে না। রাজনীতি তো নিয়মই, পক্ষ বিপক্ষ এটা থাকবে। কিন্তু এরা তো বিলোদা বেল্ট আক্রমণ করেছে। দেবাংশু ভট্টাচার্য বলছে শালবনীতে জিতলে আমার নামে কুকুর পুষবেন। আরে কাকে বলছে? শুভেন্দু অধিকারী। আজকে যদি উনি মুখ্যমন্ত্রী নাও হতেন, শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী এটা রাজনৈতিক এলিমেন্ট, 30-40 বছরের রাজনৈতিক ইতিহাস আছে তার পিছনে। তুই 3 বছরের একটা রাজনীতি করা, 4 বছরের রাজনীতি করা ছেলে শুভেন্দু অধিকারীকে বলছিস কুকুর পুষবেন আমার নামে শালবনীতে জিতলে? এত বুঝে গেছিস রাজনীতি? আরে লড়াইটা তো, এ তো মহারথী প্রথা, সমানে সমানে লড়াই হয়, সমানে সমানে আক্রমণ হয়। তুই একটা ছাত্রকে বলতে পারিস তাও এইসব কুকুর পুষবে, এগুলো খুব অশালীন। আসলে দেখুন, আমি একটা কথা বলি, শিক্ষাগত, মানে আমি বলছি না যে পড়াশোনার শিক্ষাটাই কাউকে ডক্টরেট হতে হবে, MA হতে হবে, বিএড হতে হবে, না। পারিবারিক এবং সামাজিক শিক্ষার এদের অভাব আছে। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। যারা বলেন পুঁইশাকে GST, তাদের পারিবারিক সামাজিক শিক্ষার অভাব আছে। লাভলি মৈত্রদের, দেবাংশুদের পারিবারিক সামাজিক শিক্ষার সে অভাব কারণে আছে। কি এই যারা বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন প্রার্থী হিসেবে তারা হেরেছেন সামাজিক পারিবারিক শিক্ষা। আমার বাড়িতে কখনো সেখানে আমি 18 মাস প্রতিবাদ করেছি, আমি আর রাজন একটা ভিডিও দিয়ে দেখেন একটা অশালীন মন্তব্য করেছি? একবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লোক কুকুর পুষবে এরপর? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বলি। যৌক্তিক প্রতিদ্বন্দ্বিতা হোক, ক্রিটিসিজম হোক, সুস্থ রাজনীতি হোক। আমি আমার তৎকালীন সভাপতি যিনি ছিলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, তার সাথে যোগাযোগ হয় চৌঠা মেয়ের পর। আমি বারবারই বলেছি, সেখানে আমি তাকে একটাই প্রশ্ন করেছিলাম, আমার খারাপ লাগার জায়গাটা, যদি রাজন্যা প্রান্তিক সাসপেন্ডেড, বেরিয়ে গেছে, তৃণমূলের সমালোচনা করছে, কাজ করবেন, ওরা তো এই বিজেপি হয়ে গেছে, এটা বলতো, আমার কোনো আপত্তি ছিল না। এখন দল থেকে বেরিয়ে দলের খারাপ বলবে, আমার কোনো আপত্তি ছিল না। আপত্তিটা সেখানে যেখানে একটা মেয়েকে রেপ থ্রেট দেওয়া হচ্ছিল দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে। আপত্তিটা সেখানে যেখানে তার চরিত্রকে বারবার কোয়েশ্চেন করা হচ্ছিল। আমি বুঝি না এদের বাবা মারা ঠাসিয়ে চারটে চড় মারতে পারে না। আমি যদি এখনো দাঁড়িয়ে এখন তৃণমূল কংগ্রেস এগেস্টে, আমি যাদের এগেস্টে বলছি, আমার পোস্টগুলো দেখবেন কোথাও শালীনতার মাত্রা ছাড়াইনি। কারণ আমার ভয় আছে, আমি যদি শালীনতার মাত্রা ছাড়াই, আমার মা আমাকে ঠাসিয়ে দুটো চড় মারবে এই পোস্টটা পড়ে। আমার এদের আগে সামাজিক এবং একটা সুশীল সমাজে থাকতে গেলে যে গ্রুমিং এর দরকার হয়, ওনারা এখন রাজনীতি ছেড়ে, আমি নাম করে বলছি, প্রিয়দর্শিনী হাকিম, আবারও বলছি, ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, অতীন ঘোষের মেয়ে লাভলি মৈত্র, সায়ন্তিকা ব্যানার্জি, এদের সামাজিক এবং একাডেমিক এবং সুশীল সমাজে বাঁচতে গেলে যেগুলো লাগে, সেই একটা গ্রুমিং ওনারা 2-3 বছর আগে করুন, তারপর রাজনীতি করবেন, যে প্রফেশনই থাকুন। এই মান হতে পারে। এছাড়া অরূপ চক্রবর্তী যিনি কাউন্সিলর রয়েছেন, তিনিও তো ভিডিওটা রান করবেন। হ্যাঁ, আমাদের সাসপেন্ড করার পর একটি প্রাইম টাইম নিউজ চ্যানেল 1 ঘন্টা শো করেছিল। আমরা আরজি কর নিয়ে একটা ছবি বানানোতে সাসপেন্ড হই যখন, তখন ছবি বানিয়েছিল, সেখানে দাঁড়িয়ে সেই প্রাইম টাইম শোটা ওই চ্যানেল করছেন বলে অরূপ চক্রবর্তী বলছেন এইসব বাজারি মেয়েদের নিয়ে শো। একটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর, এই কেএমসি নেতাজি সুভাষচন্দ্র বোস মাতা ছিলেন, এই কেএমসি সুব্রত মুখোপাধ্যায়, আমি যদি জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস, সুব্রত মুখার্জির মতো লোক চালিয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, যে দলেরই হোক, সেখানে অরূপ চক্রবর্তী, আমি শুনেছি নাকি শিক্ষাগত যোগ্যতা আছে। এই শিক্ষার কোনো মূল্য আছে বলে মনে হয় না, যে একটি প্রাইম টাইম শোতে দাঁড়িয়ে অন এয়ার বলছেন বাজারি মেয়ে। আমি এখনো ওমেন্স কমিশনে জানাতে পারি তার নামে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেদিনকেও জানাতে পারতাম না। দেখুন, তুমি অধম বলে আমি উত্তম হব না এটা নয়, একটা লেভেল পর্যন্ত তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফার্দার আমার ঘরে হয়েছে অন্য কোনো ঘরের সাথে করলে, কিন্তু কোনো মেয়ের সাথে এই কমেন্ট হলে আমি বা রাজন্যা কিন্তু প্রতিবাদ করবো, সেদিন কিন্তু ভয়ানক স্টেপ নেব। বাজারি মেয়ে, নিশ্চয়ই ওনার বাড়িতে বউ আছেন ওনার বউ আছেন, আমি জানি, সন্তান সন্ততি ছেলে না মেয়ে আমি জানি না, নিশ্চয়ই বোন দিদি কেউ না কেউ আছে পরিবারে, তাদেরকে কেউ যদি বাজারি মেয়ে বলে মেনে নেবে? এই হচ্ছে এদের কালচার, এদের শিক্ষা। আমি বললাম না, এদের শিক্ষাগত সামাজিক গ্রুমিংটা আগে দরকার। এই গ্রুমিংটা ওনাদের হোক, তারপর ওনারা রাজনীতি বা যেটাই ভালো মনে করেন সেটা করবেন, কোনো অসুবিধা হবে। প্রান্তিক দা যে পোস্ট করছেন বা যে বক্তব্য রাখছেন, যে রিজু দত্ত বা কোহিনুর মজুমদার একাধিক অভিযোগ করেছে বা একাধিক আপনার নামে পোস্ট করা হয়েছে,
তো এই বিষয়টাকে মানে এরপরে যেভাবে কোহিনূর মজুমদার তিনি যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে সরাসরি তার বিরুদ্ধে কথা বলছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এখন তো শুধু কোহিনূর মজুমদার কেন, এখন দেখছি সবাই বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ইনফ্যাক্ট আমাদের মেয়র, তার কন্যা হুম প্রিয়দর্শিনী হাকিম, তিনিও তো বলছেন যে এই পতনের জন্য আহ, ধৃতরাষ্ট্রের যেভাবে পতন হয়েছিল, মানে কৌরবদের যেভাবে পতন হয়েছিল, তার জন্য দায়ী ছিল দুর্যোধন। তো সেভাবেই তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। তো এখন সবাই বলবে যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, তৃণমূল কংগ্রেস দায়ী, দায় ঝেড়ে ফেলা একটা বিষয় থাকবে। তা আমার মনে হয় বুকের পাটা এদের নেই। হুম কারণ যদি বুকের পাটা থাকতো তাহলে ঠিক সময় ঠিক কারণে বিরোধিতা করতে পারতো বা আন্দোলন করতে পারতো বা বিক্ষোভ দেখাতে পারতো। হুম যখন আরজি কর হয়েছে তখন এরা প্রত্যেকেই চুপ ছিলেন, হুম প্রত্যেকেই, একজনও মুখ খোলেনি, একজনও নয়। আজকে মুখ খুলবে এবং বীরত্ব দেখানোর চেষ্টা করবে, হুম। আমার মনে হয় সেটা খুবই অপ্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেসে যে সময়ে কোহিনূর মজুমদার এক সময় এসে বলছে এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের অন্তরে অনেক কিছু হয়েছে, সেই সময় মুখ খুলে হয়তো গ্রেফতার হতে পারতো বা গাঁজা কেসে তাকে জেলে ঢুকিয়ে দিতে পারতো, এই বক্তব্য রাখছে। কিন্তু এই চৌঠা মের আগের 18 মাস আপনারা তো সবার আগে প্রতিবাদ করেছিলেন, মানে সেই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এই বিভিন্ন কেসের কথা বলছে আমি জানি, কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু কোনো গাঁজা কেস নেই। আমার হুম বিরুদ্ধে কোনো আম, গাঁজা কেস কেন, কোনো রকমেরই কেস, মানে হুম যেই ধরনের কেস দিয়ে দেওয়ার কথা ওরা বলছে হুম সেই ধরনের কোনো কেস কিন্তু ব্যক্তি রাজন্যার বিরুদ্ধে নেই। তার মানে বিরোধিতা করলে কেস হতো না বা দেওয়া হতো না, এরমটা আমি বলছি না। কিন্তু আমাদের বিরুদ্ধে নেই, হুম আমার রাজন্যার বা প্রান্তিকের বিরুদ্ধে নেই। বিরোধিতা এমন ভাবে করতে হয় যে বিরোধিতা যেন সততা থাকে। হুম আমার জামার বুক পকেটে 1.5 লক্ষ দামের পেন থাকবে, আমি আহ, আহ, 6 লাখ 7 লাখ টাকার গাড়ি করে, কালো কাচ দেওয়া গাড়ি করে ঘুরবো, আমি ছাত্র নেতা, আমার 7 লক্ষ টাকার কালো কাচের গাড়ি থাকবে, কিংবা আমার একটা ফরচুনার থাকবে, আমার গলায় মোটা সোনার 4টে চেন থাকবে, এগুলোই তো বলেছিলাম। হুম তাহলে সে কিসের ছাত্র নেতা? এবং সে তখন মনে করেনি, তখন বোঝেনি যে এতদিন যখন দলটা ছিল 2026-এর 4ঠা মের আগে পর্যন্ত, 12টার আগে অব্দি, তখন সে বোঝেনি যে আহ, এই যে তোলার টাকায় তার ফরচুনার হয়েছে, কিংবা মোটা সোনার 4টে চেন হয়েছে, কিংবা 1.5 লাখ টাকার পেন হয়েছে, সে এখন বুঝতে পারছে। এখন তার মনে হচ্ছে যে তখন যদি মুখ খুলতো তাকে কেস দিয়ে দেওয়া হতো। আসলে দিদি একটা কথা বলি, কেস দেওয়া হবে না কেন? বর্ধমানে গিয়ে লাখ, তো খুব কম বললাম, কোটি কোটি টাকা তুলেছে একটা ছাত্র কে নেতা, কোটি কোটি টাকা টাকা তুলেছে বর্ধমানে গিয়ে। কে কোহিনূর কোটি কোটি টাকা তুলেছে বর্ধমানে গিয়ে, আমাকে কেন, বাকি কাউকে জিজ্ঞাসা করবেন। কোটি কোটি টাকার সম্পত্তি বাড়িয়েছে বর্ধমান থেকে টাকা তুলে, বর্ধমানে যেহেতু কোঅর্ডিনেটর ছিল। বাগদাতে গিয়ে, আমি কালকে একটা কমেন্ট বক্সে পড়ছি, বাগদার একজন বলছে বাগদাতে গিয়ে নাকি উনি ছিলেন ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদ করতেন, উনি নাকি বলেছেন উনি মাদারের পদ দেবেন, তার জন্য লাখ টাকা তুলেছেন। বাগদাতে ইলেকশন করাতে গিয়ে বনগা থেকে মাদারের পদ দেবে বলে লাখ টাকা নিয়েছে। আমার অবাক লাগে, তাদের বিরুদ্ধে তো হবেই, তাদের বিরুদ্ধে তো গাঁজা কেস হবে ভাই, তাদের বিরুদ্ধে তো বিভিন্ন রকমের কেস হবেই। তোমার পেছনে টাকা তোলার গন্ধ থাকলে তোমার তো কেস হবেই, তাই না? আচ্ছা, সেই কারণেই কি এই মুহূর্তে গতকাল সজল ঘোষের একটা সিটি কলেজের প্রোগ্রাম ছিল, যিনি বরানগরের বিধায়ক এই মুহূর্তে, সেখানে দেখা যাচ্ছে কোহিনূর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মজুমদারকে। আর প্রান্তিক দা সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই যে তার যে তোলার যে গল্প বলছেন, এটা থেকে বাঁচতেই কি বিজেপির মানে হাত থেকে বা পুলিশি হাত থেকে বাঁচতেই কি এবারে বিজেপির দিকে ফেরার চেষ্টা করছে? অবশ্যই তাই তো মনে হচ্ছে আমার। তবে আমি তার ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে পারবো না। আর বিশ্বাস করো, আমি কোহিনূর নিয়ে বলার মতো আমার নিশ্চয়ই পলিটিক্যালি এইটুকু কন্ট্রিবিউশন রয়েছে, এন্টায়ার পশ্চিমবঙ্গে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমাদের জেনারেশনে বলতে পারি এইটুকু কন্ট্রিবিউশন রয়েছে যে আজকে দুটো মানুষ অন্তত আমার কথা শুনবে। তাই দুটো মানুষের কাছে যদি এই বার্তা যায় যে রাজন্যা কোহিনূর নিয়ে বলছে, যে এতদিন ধরে টাকা তুলেছে, যে এতদিন ধরে পদ পাইয়ে দেবো বলে অমুক তমুক করেছে, আইটিআই কলেজে কি হয় সবই আমরা জানি। তো এতদিন যে অরূপ বিশ্বাসের আহ, চাটুকারিতা করে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করেছে, আজকে হঠাৎ করে তার সুর বেসুরো হয়ে গেলে তো হবে না। তাই কোহিনূর নিয়ে বলবো বা কোহিনূর নিয়ে সময় ব্যয় করব, আমার বিশ্বাস করে একটুখানিও একদম 0.01% ইচ্ছা নেই। বরং হ্যাঁ, কোহিনূর নিয়ে আমি
আজকে কেন বলতে চাই না, আমি এটার কথা বলছি। আজকে কোহিনূর গিয়ে যদি সজল ঘোষের ভিডিওতে তাকে দেখা যায়, লাইভে তাকে দেখা যায় সিটি কলেজের অনুষ্ঠানে, সেটা যেন ঠিক নয়। তার কারণও রয়েছে। যখন আমাদের সঙ্গে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে গিয়েছিলাম, সজল ঘোষের পুজোতে, তখন এই কোহিনূররা, এই রিজু দত্তরা, আরো অনেক আছে এদের ছোট 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 চারা গাছরা, তারা অনেক বড় বড় কথা বলেছিল, বিরাট বড় বড় বাতেলা মেরেছিল। আজকে সময়ের চাকা এটাই বলে, কর্মা কর্মা কিভাবে ফিরে আসে, মানে কর্মফল কিভাবে ফিরে ফিরে আসে, এটা তাদের দেখার বিষয়। এবং যারা যারা এইরকম ঘটনা ঘটাচ্ছে, আরো হীন মানসিকতার ঘটনা ঘটাচ্ছে নিজেদের ব্যক্তিগত জীবনেও, তাদের কাছে কিন্তু কর্মা ফিরে আসবে। আর আমার এটা মনে হয় কোহিনূরের কাছে আজকে এটা ফিরে আসছে, এত খারাপ মন্তব্য, সবাই গালাগালি করছে, এটাও কর্মা। জাহাঙ্গীর খান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, একসময় তার দাপট দেখা গিয়েছিল, তাকে সে নিজেকে পুষ্পার সঙ্গে তুলনা করেছে এবং আদালতের দ্বারস্থ হয়ে যাওয়ার পরে সে তৃণমূল প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ালো। ওই তো সেলফ প্রোক্লেমড। এটাই তো, এই যে তৃণমূলে যারা রাজনীতি করে তারা তো এটাই জানেন না যে জাহাঙ্গীর খান কবে 16-17 পর জাহাঙ্গীর খানের উত্থান 2016 পর, যারা সিপিএম এর জগদ্দল সিস্টেমকে সরিয়েছিল দক্ষিণ 24 পরগনাতে, সেই তমনোজ ঘোষকে তো সরিয়ে দেওয়া হয়। অশোক দেবের মতো লোক, একটা সুশীল লড়াকু ছাত্র নেতা, এবং এখনো আজকের দিনেও দোর্দণ্ড প্রতাপ, হয়তো বয়স হয়ে গেছে ওনার খুব, সে অশোক দেবকে জাহাঙ্গীর খান ধাক্কা মেরেছিলেন বজবজ। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। অশোক দেবের মতো মানুষকে ধাক্কা মারা হচ্ছে, এই তো হয়ে গেছে সেই জাহাঙ্গীর খান। তৃণমূল কংগ্রেস মানে কি এই মানে ইতিহাস না জেনে আসা, না, একদম একদম বা পড়াশোনা না জেনে আসা, নাথিং অশিক্ষিত নাথিং নাথিং নাথিং। এরা নিজেদের ইতিহাসটাকেই তো জানে না। তৃণমূল কংগ্রেসেরও উত্থানের কিন্তু ভয়ানক ভালো ইতিহাস ছিল, একটা আন্দোলনের মাধ্যমে। দেখুন, এই দলের কোনো ম্যানিফেস্টো ছিল না, এটা আন্দোলনের মাধ্যমে উঠে আসা একটি দল। আন্দোলনের মাধ্যমে, আন্দোলনেরও তো একটা ইতিহাস থাকে, কেউ কিচ্ছু জানে না। আরে দিদির ছবি সরবে যেদিন, বন্ধু সেদিন খেলা হবে, দেবাংশু বললেন। এই কথাটার মানে কি? মানে আমি দুটো লাইনের মানেই এখনো বুঝিনি। ঠিক আছে, চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, এটা একটা স্টেটমেন্ট রাজনীতি? এইটা বাংলার রাজনীতির ইতিহাস? জানে 1951-52 সালে যখন প্রথম অ্যাসেম্বলি তৈরি হয়, ওই অ্যাসেম্বলিতে কারা কারা ছিলেন, সেই ইতিহাসটা বহন করে। কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের কারা কারা নেতা ছিলেন, বামপন্থী আন্দোলনের কারা কারা নেতা ছিলেন, কিছুই তো জানে না। শিশির অধিকারীকে বলছে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। আর এটাকে দল সার্টিফাই করেছে এতদিন, মানুষ সার্টিফাই করেনি তার প্রমাণ। যেখানে সেখানে দাঁড়িয়ে চারটে কথা বললে দিলে নিজেদের বীর, মানে ভাবছে ফেসবুকে মিলিয়ন লাইক পেয়ে গেলে চটকদারি কথা বলে ওটাই রাজনীতি হলো। আরে এ তো পাড়ার চায়ের দোকানে কেউ চেনে না, পাড়ার ক্লাবে কোনোদিন কেউ চেনে না। ক্ষমতায় আসার পর পাড়ায় ক্লাবে গেছে উত্তরীয় পড়তে, মালা পড়তে, পাড়ার ক্লাবে বসে ক্যারাম খেলেছে। দেখুন সজল ঘোষকে, শিখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, মদন মিত্র কথা বলবো, ওনাদেরই খুব কম সংখ্যক তৃণমূলে, কিন্তু আমি দেখছি তো এই সজল ঘোষকে, এখনো বিধায়ক হওয়ার পর আমি ওনার কাছে গেছি, দেখছি রাতে পাড়ায় 11:30 সবাইকে নিয়ে আড্ডা মারছেন। এটা উনি বহুদিন ধরেই করেন, কারণ কাউন্সিলর হওয়ার আগে থেকেই উনি কাউন্সিলর হয়েছেন। আগের যে ইলেকশনে 2021-এ, তার আগে তিনি খেলাধুলো, হ্যাঁ, এগুলো করছেন। আরে ভাই, তুমি বিধায়ককে আলাদা কি মানে তুমি পাড়ায় তো ইঞ্জিনিয়ার আছে, পাড়ায় ডাক্তার আছে, সেটি পাড়ায় একটা বিধায়ক আছে, এই তো ব্যাপার। বিধায়ক মানে তো মাতব্বর হয়ে যাওনি। এরা তো ভেবেছিল টিকিট পেয়েই মাতব্বর হয়ে গেছে, ওটা বিরাট ব্যাপার। তো এরা এই সিস্টেমটারই, এবং এগুলোরই আমরা দিনের পর দিন প্রতিবাদ করেছি। একটা কলেজ, আপনাকে কি বলবো, দুঃখের সাথে আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি বারবার বলেছিলাম কলেজে সুনীতি চৌহানরা আসুক। সুরেন্দ্রনাথ ল কলেজ, আমি নাম করে বলছি, দুর্নীতির আতুর ঘর। কি কি হয়নি ওই কলেজটাতে আপনি বলুন তো? দিনের পর দিন কোটি কোটি টাকার প্রোগ্রাম হচ্ছে, ছেলেদের থেকে এক্সটর্ট করা হচ্ছে। এগুলো কোথা থেকে আসছে? ইউনিয়ন ফিস কত? কোন একাডেমিক প্রোগ্রাম আপনি দেখাতে পারবেন? আমি বারবার এই নিয়ে প্রশ্ন তুলেছিলাম, ওই জন্য আমি দলের বিরাট ভাজন। আমি বলেছিলাম কলেজে সুনীতি চৌহানরা আসুক, অসুবিধা নেই। কলেজে কেকেরা আসুক, আজকে উনি নেই, আসুক, বড় বড় প্রোগ্রাম হোক, কিন্তু তার সাথে কিছু একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম হোক, শিক্ষাগত প্রোগ্রাম হোক না। সেগুলো এখনকার ছেলেমেয়েরা খায় না। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব ছাত্রদের কনসেপ্ট। এখনকার ছেলেমেয়েরা খায় না। আসলে তুমি যেভাবে কাউকে গ্রো করবে সেভাবেই গ্রো হবে। তৃণমূল কংগ্রেস চাইনি যে এদের এইভাবে তোলা হোক। এই জন্য এই সমস্যাটা, এবং এই সব জায়গাগুলোতে
কারা ছাত্রনেতা যারা বালিশ, কোহিনূর মজুমদার উনি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অবজারভার থাকতো, ছাত্রদের অবজারভার, উনি বর্ধমানের অবজারভার ছিলেন, বর্ধমান আসানসোল। কি বলছে ওখানকার নেতৃত্বরা এখন, মানে কর্মীরা, আপনি যদি দেখেন আপনি ভয়ানক, মানে একের পর এক স্ক্রিনশট কোহিনূরের এগেনস্টে যা যা আসছে বক্তব্য, আমি জানি না একটা ছাত্রনেতা বালির ঘাট থেকে টাকা পয়সার লেনদেন আছে অ্যাসোসিয়েশন, ছাত্র নেতা মানে প্রোক্লেম ছাত্র নেতা, তার বয়স 40, সে কি করে ছাত্র নেতা ছিল সেটাও জানি না, যখন ছিলই সে বালির ঘাটের সাথে তার অ্যাসোসিয়েশন। আরে কলেজে দুটো ছেলে মেয়েকে দেখুন, রাজনীতি করতে গেলে অনেক, আমি একটা কথা বিশ্বাস করি, দুয়ে দুয়ে কখনো কখনো 5 হয়, 6 হয়, রাজনীতি করতে গিয়ে দুয়ে দুয়ে 15 হয়ে গেলে ভয়ানক ব্যাপার। আমাকে যদি কেউ বলে যে এই ছেলেটাকে যদি কোনো কোটা বা কিছুর মাধ্যমে সুবিধা থাকে, গরিব ছেলে বা কোনোভাবে একটু কলেজে তার পড়াশোনা করার সুবিধা করে দিন, কেউ বুকে হাত দিয়ে বলবে না যারা ছাত্র রাজনীতি করছে এটা করতে হয়। কিন্তু ছাত্র নেতা বালির ঘাটে চলে যাবে, কয়লার ইয়েতে চলে যাবে সেখান থেকে টাকা তোলার জন্য, এটা কি চলছিল? আরে এত এত টাকা, আমি যেখানে বসে আপনি ইন্টারভিউ নিচ্ছেন তার পাশ থেকে বারাসাত কলেজ, এত এত টাকার প্রোগ্রাম কোথা থেকে আসতো? একটা সরকারি কলেজে ইউনিয়ন ফিস কত হয় তুমিও জানো আমি জানো, সামান্য ইউনিয়ন ফিস। এই টাকাটা আসতো কোথা থেকে? ছাত্রদের থেকে নেওয়া হতো, তোলাবাজি, এক্সটর্শন, সেখান থেকে মুনাফা। এবং কলেজ তো ছাত্ররা চালাতো না, কলেজ তো চালাতো পাড়ার কাউন্সিলর বিধায়করা। আমি নিজে লাভলি মৈত্রকে বলেছিলাম, সোনারপুর কলেজে একটা সমস্যা হয়েছিল, শ্রীরাঙ্কুর ভট্টাচার্য আমায় তখন পাঠিয়েছিল সলিউশন করতে, তো বিধায়িকা আমার সাথে কথা বলছিল, আমি বললাম দেখুন কলেজের সিস্টেমটা কলেজের ছেলেমেয়েরা দেখবে। উনি উত্তর দিয়েছিলেন আমি বিধায়ক, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, মানে কলেজও বিধায়ক দেখবে, কাউন্সিলর দেখবে। এই সিস্টেমটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। যত ভিডিও আমাদের দেখবেন আমরা বারবার বলেছিলাম কলেজগুলোতে দাদাগিরি হচ্ছে, রানিং স্টুডেন্টরা কলেজ চালাচ্ছে না, বাইরের কাউন্সিলর, প্রাক্তন 10 বছর আগে স্টুডেন্ট, তারা এসে এই মাতব্বরিগুলো করছে। এবং ছাত্র ইলেকশন না হওয়া 2018 সালের পর থেকে, কোনো 17-র এন্ড একদম 18 শুরু, ওই সময় থেকে ছাত্র রাজনীতি বা ছাত্র ইলেকশন হয়নি। যথারীতি ইউথ ভোট, নেতা কে হবে? আজকে তো এভাবেই নেতা তৈরি হতো, ছাত্র হচ্ছে পাইপলাইন। আমি যদি কলেজে জিএস হই, খুব জেনারেল কথা, আমি আমার পাড়ায় বলবো আমি কলেজের জিএস, আমার পাড়ার লোক বাবা আমার পাড়ার ছেলেটা আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি এই কলেজের জিএস, আমাকে দেখেও 10টা ভোট হবে। বা আমি কলেজের কালচারাল সেক্রেটারি, ঠিক আছে? এই যে কনসেপ্টটা পাড়ায় নিয়ে আসা, কলেজ থেকে পাড়া, সেটাই বন্ধ হয়ে পুরো বন্ধ করে দিয়েছে। আমি মনে আছে আমি 2010 সালে সিপিএম এর সময়, মানে এসএফআই এর সময় প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিআর হই, একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আমি সেটা আমার পাড়ায় এসে বলতে বলে পাড়ার লোক বিরাট গর্ব করছে, আরে বাবা বিরোধী করে এখনই সিআর হয়েছিস। এই যে ব্যাপারটা, এইটাই তো কলেজ থেকে, কলেজের ছেলেরা নেতা হতে পারেনি, তৈরি করতে পারেনি। আচ্ছা, এই যে কলেজগুলো, এই কলেজগুলোতে শুধুমাত্র কি পড়াশোনা কি হতো না? তার কারণ হচ্ছে বহু বছর ধরে একটা অভিযোগ আসতো যে বিভিন্ন যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে শুধুমাত্র রাজনীতি হতো। রাজনীতি হতো না, আমি প্রথম কথা বলি, রাজনীতি হতো, দাদাগিরি হতো। রাজনীতি হলে অন্য জিনিস, 10টা ছেলেকে বসিয়ে রাজনৈতিক ক্লাসও সিনিয়ররা করাতেন না, সেটা হলেও বুঝতাম। এটাকে রাজনীতি বলে। কোনো ক্যাম্পাসে রাজনীতি হয়নি, দাদাগিরি হয়েছে। আমি নাম করে করে এক একজনের নাম বলবো, আমি কি বলবো, কত ক্যালকাটা ইউনিভার্সিটি কারা জান না? একজনও ছাত্র ছিল যারা লাস্ট 7 বছর ছাত্র রাজনীতি করেছে, 5 বছর একজনও ছাত্র নয় ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং অনেকেই তো পাস আউট হয়ে গেছে, বহিরাগত, সব বহিরাগত। সেগুলোকে আটকানো হয়নি কেন? নতুন ছেলে তুলতে পারোনি কেন? এটা ব্যর্থতা। তারা মাতব্বরি করছে, ফোন করে একে চমকাচ্ছে, ওকে চমকাচ্ছে, কলেজে অ্যাটেন্ডেন্স হবে না, এই না করলে হবে না, মাইগ্রেশন সার্টিফিকেট আটকে দেবো। মিছিলে জোর করে হাঁটতে হবে না, মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে হাঁটতে হবে। দেখুন রাজনীতির ডাইমেনশন বদলে গেছে। আজকে 10 লক্ষ লোক নিয়ে হাঁটলেন কিনা ইম্পর্টেন্ট নয়, 10টা লোক যারা আছে তারা রাজনৈতিক কিনা মানুষ সেটা দেখতে চাইছে। সেই দিন চলে এসছে আস্তে আস্তে। আজকে দেখেছেন তো বিজেপির কটা বৃহত্তর মিছিল দেখেছেন? ভারতীয় জনতা পার্টি কিন্তু বিরোধী মিছিল করতে পারেনি, কিন্তু মানুষের ভোটে চলে এসছে। তাহলে এখন আর রাস্তায় ভিড় করে পথ আটকে বিরাট মিছিল মিটিং এ লোক অ্যাট্রাক্টেড হচ্ছে না। তাহলে 2011 সাল তখন থেকেই বদলাচ্ছিল। 2011 ব্রিগেড ছিল সিপিএম এর সব থেকে বড় ব্রিগেড, তারপর সিপিএম সরকার চলে গেছে। এত স্ট্রেংথ তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার দেখালেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখালেন, কিছু লাভ হলো না। মানুষের ম্যান্ডেটে রাস্তায় ভিড় করতে হয় না। তো আমি চাইতাম যে ক্লাস হোক, পলিটিক্যাল সিস্টেম গুলো সম্বন্ধে জানানো হোক, আদর্শ সম্বন্ধে জানানো হোক, সেই সব হতো না। তো কলেজে রাজনীতি হয়নি, কলেজে মাতব্বরি হয়েছে। আমি বারবারই বলছি, এই কোহিনূর মজুমদাররা
হচ্ছে মাতব্বরীর প্রোডাক্ট, যেহেতু ও করেছে আরো এরকম নাম আছে, কোহিনূর মজুমদার হচ্ছে এই মাতব্বরীর প্রোডাক্ট। আচ্ছা, কি মনে হয় যে আপনার বা রাজন্যার কথা যদি এই চৌঠা মের আগের 18 মাস আগে করা হতো, তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস কি বেঁচে যেত বা তৃণমূল কংগ্রেস কি এত বড় থাকতো? স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টে সরকার থাকবে না, কিন্তু এটা কথাটা তো শুনতে পেতো, কারণ আপনারা গ্রাউন্ড ইয়েস আমি বলছি, ইয়েস রাজনীতিটা ইয়েস করছেন। আমি এই চৌঠামের পর মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার জানি না, ওনারা তো আবার 3 দিন অন্তর অন্তর নাম্বার চেঞ্জ করেন, আমি যারা প্রকৃত নেতা তাদের নাম্বার চেঞ্জ করতে দেখিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন শুনেছিলাম, তাই ওনার একটা নাম্বার আমার কাছে আছে, ওই নাম্বারে এবং তার সম্মানীয় পিএ, যিনি নাকি রাজনীতিটা চালাতেন কিন্তু রাজনীতির রও তিনি বোঝেন না, একটা কর্পোরেট লোক, ঠিক আছে, যার জিন্সে কোনোদিন দাগ লাগেনি, ঠিক আছে, যে রাস্তার ধুলো মাখেনি, সে কোনোদিন পলিটিক্যাল ব্যক্তিত্ব হতে পারে বলে বিশ্বাস করি না আমি, এবং এটাই আমাদের গ্ল্যামার ছিল, আমরা যেগুলো দেখে এসেছি, ওই ধুলো মাখা জিন্স দাদা পড়বে, তাকে দেখেই তো অ্যাট্রাক্টেড হবো, ঠিক আছে, এরা করেনি। এই সুমিত রয়, আমি নাম করে বলছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অডিও নোট পাঠিয়েছি, আমাদের সাসপেনশনের পরও যেহেতু আমরা দলটা করেছিলাম, ভালোবেসে করেছিলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনকে আমি সম্মান করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি না, একদম স্পষ্টভাবে, করার জায়গায় নেই, আমি কোনোদিনই করতাম না, অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি, সেই জায়গা থেকে আমরা জানাতে গেছিলাম, 3 ঘন্টা মিটিংও করেছিলেন, আমি খুব সৌভাগ্য যে 2.5 ঘন্টা আমাকে সময় দিয়েছিলেন, আসলে ভয় পেয়েছিলেন সময় দেন, সবাই হ্যাঁ করে তো, আচ্ছা, কথা হয়েছে আপনার? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় না, তার পিএ সুমিত রায়। সুমিত রায়, তো হ্যাঁ করি না, তো ওই জন্য ভয় পায়, যারা হ্যাঁ করে তাদের 1 মিনিট সময় দিয়ে ছেড়ে দেয়। যাই হোক, ভীষণ ভীতু তৃণমূল কংগ্রেস, ভীষণ, এই যে এরা বলছে অ্যারেস্ট করে দিত, আমরা তো দেখেছি চোখে চোখ রেখে কথা বললে ওরাই কিছু বলতে পারে না, ওরাই ভয় ঘরে ঢুকেছে, ভীষণ ভীতু এরা। তো আমি তারপর অডিও নোট পাঠিয়েছিলাম 4 তারিখের পর, সেদিনকে কথাগুলো শুনে আমি বলছি না যে সরকার থেকে যেত, বাট হয়তো আরেকটু কিছু ভালো হতে পারতো, ইউথ ভোটটা হয়তো তৃণমূল ছাত্র পরিষদ বা যুব কংগ্রেসের থেকে আরো একটু শিফট হতো, মানুষের যদি লাস্টেও 2 বছর এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করতো, সেইটা কিন্তু হতো, আমি বলছি, কারণ আমি বলতে গেছিলাম যে বাবার মেয়েরাই কেন বা বাবার ছেলেরাই কেন যুব কংগ্রেসের নেতা হবে, অতীন ঘোষের মেয়ে যুব নেত্রী, শশী পাজার মেয়ে যুব নেত্রী, আপনি ধরুন এখানে প্রত্যেকে, ববি হাকিমের মেয়ে যুব নেত্রী, তাহলে সারা রাজ্য জুড়ে যারা যুব কংগ্রেসটা করছে, এই যুব কংগ্রেস, আমি বলছি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যুব কংগ্রেসের নেতা ছিলেন মদন মিত্র, সেই যুব কংগ্রেসের নেত্রী এখন সায়নী ঘোষ, কি কে সায়নী ঘোষ খায় না মাথায় দেয় রাজনীতিতে, আমি বলছি রাজনীতিতে ওর কন্ট্রিবিউশনটা কি, সিপিএম এর নামে নন্দনে দাঁড়িয়ে সিপিএম এর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলি, তারপর এসে যুব কংগ্রেস চলে এলি, তা যুব কংগ্রেসটা তো ছেলে খেলার জায়গা ছিল না, ছাত্র যুবটাই তো পাইপলাইন, মমতা বন্দ্যোপাধ্যায় তো যুব কংগ্রেসের নেত্রী হিসাবেই কংগ্রেস থেকে বেরিয়েছিলেন, তাহলে সেই গরিমাটা তো এনারাই নষ্ট করলেন দাঁড়িয়ে সায়নী ঘোষের মতো, সারাক্ষণ ফটক ফটক 4টে কথা বললে রাজনীতি হয়ে যায় না, মানুষের সাথে মিশেছ কতটা, দেখুন ওনার বুথে হেরেছে, নিজের বুথে হেরে গেছে, তার মানে বোঝে এদের রাজনীতির আগে তো গ্রুমিং হোক, নিজের বুথটা জিতুক, নিজের বুথে হেরেছে, তাহলে এরা আবার যুবনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বুথে হেরেছে, তাহলে এরা নিজের বুথে জিততে পারে না, নিজের পাড়ায় কোনো অ্যাকসেপ্টেন্স নেই, তারা আবার কি করে অন্য জায়গায় রাজ্য জুড়ে অ্যাকসেপ্টেন্স তৈরি করবে, এটাই বোঝা উচিত প্রত্যেক রাজনৈতিক দলেরই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 18 মাস আগে যদি রাজন্যা বা প্রান্তিক চক্রবর্তীর কথা শুনতো, তাহলে হয়তো বা এই তৃণমূল কংগ্রেসের যে ফল সেটা হয়তো আরো একটু বেটার হতে পারতো। তবে এই মুহূর্তে এই রিজু দত্ত বা কোহিনূর মজুমদার যা প্রকাশ করছে সেটা নিয়ে আপনাদের কাছে আমরা নিয়ে এলাম প্রান্তিক চক্রবর্তী সেই বক্তব্য। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।